ব্রিটেনে ডিইউপির সঙ্গে কনজারভেটিভ পার্টি জোট গঠনের প্রতিবাদে বিক্ষোভ। ব্রেক্সিট আলোচনায় জটিলতার আশঙ্কা, আবারও আগাম নির্বাচনের সম্ভাবনা। কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তেহরান দোহা সম্পর্ক উন্নয়নের ঘোষণা কাতারের। চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের আশঙ্কা জার্মানির। মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম। লিবিয়ায় বিদ্যমান দুই সরকারের মধ্যে আবারও সংঘাতের আশঙ্কা। এবং সৌদি আরবের দাম্মামে সহিংসতাপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে দুই বাংলাদেশি নিহত, আহত আরও এক বাংলাদেশি। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। যুক্তরাজ্যে সরকার গঠন করতে ডিইউপির সঙ্গে একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে কনজারভেটিভ পার্টি। ব্রেক্সিট বিষয়ে উত্তর আয়ারল্যান্ডের ছোট এ দলটির সমর্থন পেলেও কিছু বিষয়ে রাজনৈতিক আদর্শ ভিন্ন হওয়ায় ভবিষ্যতে থেরেসা মের সরকারকে ছাড় দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কনজারভেটিভরা যুক্তরাজ্যের সব জাতিগোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব করেন না উল্লেখ করে ডিইউপির সঙ্গে দলটির জোট গঠনের প্রতিবাদে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। ব্রিটেনে নির্বাচনের 2 দিন পর শনিবার ডিইউপির সঙ্গে কনজারভেটিভ দলের সম্ভাব্য জোট সরকারের বিরোধিতা করে লন্ডনে পার্লামেন্ট স্কয়ারের বাইরে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। থেরেসা মের পদত্যাগ দাবি এবং কনজারভেটিভরা দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না বলে স্লোগান দেয় তারা। জোট বাতিলের দাবিতে একটি অনলাইন পিটিশনে এরই মধ্যে 3 লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছে। লন্ডনের তরুণদের মধ্যেও থেরেসা মের জোট সরকারের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখা গেছে। থেরেসা মের রাজনৈতিক এজেন্ডায় কোনো ইতিবাচক পরিবর্তন নেই। আমরা কনজারভেটিভদের বিকল্প চেয়েছিলাম। সংখ্যালঘু সরকারের সবসময় একটি অনিশ্চয়তা থাকে। আদর্শগত কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সুবিধা পেতে ডিইউপির সঙ্গে জোট করেছে কনজারভেটিভরা। এদের দিয়ে ভবিষ্যতে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। এই অবস্থার মধ্যেই নতুন সরকার গঠন করতে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ডিইউপির সঙ্গে শনিবার খসড়া চুক্তি সম্পন্ন করেছে কনজারভেটিভ পার্টি। আগামী সপ্তাহেই পার্লামেন্টে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে কনজারভেটিভদের সমর্থন দেবেন ডিইউপির সদস্যরা। জোট সরকারের অংশ হতে যাওয়া উত্তর আয়ারল্যান্ডের এই দলটির শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার বেলফাস্টে বৈঠক করেন কনজারভেটিভ প্রতিনিধিরা। দুই দলের এই সমঝোতার আওতায় ভবিষ্যতে নির্বিঘ্নে সরকার পরিচালনার জন্য বাজেট ও অন্যান্য বিলের ক্ষেত্রে পার্লামেন্টে কনজারভেটিভদের প্রয়োজনীয় সমর্থন দেবে ডিইউপি। তবে শুধু অর্থনীতি ও নিরাপত্তার বিলগুলোর ক্ষেত্রে ডিইউপি সহযোগিতা করবে। দুই দলের এমন সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফেলন। কনজারভেটিভ ও ডিইউপি নেতাদের মধ্যে কি শর্তে সমঝোতা হয়েছে সে বিষয়ে গণমাধ্যমে কিছু প্রকাশ করা হয়নি। ব্রেক্সিট আলোচনায় ডিইউপি অংশ নেবে বলে জানা গেছে। তবে গর্ভপাত ও সমকামী অধিকারের মতো কনজারভেটিভদের পেনশন কমানোর নীতিরও বিরোধী ডিইউপি। এমন কিছু বিষয়ে দুই দলের আদর্শিক অবস্থান ভিন্ন হওয়ায় এই সংক্রান্ত বিল পাশের ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নে তার পরিকল্পনা মতোই এগোবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পার্লামেন্টে তার অবস্থা শক্তিশালী থাকবে না। সুতরাং ব্রেক্সিট বিলে ডিইউপির সমর্থন পাওয়ার বিনিময়ে অন্য ইস্যুগুলোতে তাকে ছাড় দিতে হতে পারে। এদিকে নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফল না হওয়ায় থেরেসা মের দুজন শীর্ষ উপদেষ্টা নিক টিমোথি ও ফিওনা হিল পদত্যাগ করেছেন বলে শনিবার কনজারভেটিভ দলের ওয়েবসাইটে জানানো হয়েছে। নিক টিমোথি থেরেসা মের কো চিফ অফ স্টাফ এবং ফিওনা হিল সামাজিক নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। থেরেসা মের নতুন মন্ত্রিসভায় ফিলিপ হ্যামন্ড, বরিস জনসন, এম্বার রাড ও ডেভিড ডেভিস আগে পদেই বহাল থাকছেন বলে জানা গেছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সমর্থন বাড়াতেই ব্রিটেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে ফল হয়েছে উল্টো। বরং আগের চেয়ে 12টি আসন কম নিয়ে অন্য দলের সমর্থনে ব্রিটেনে এবার সরকার গঠন করতে হচ্ছে থেরেসা মেকে। আর তাই ব্রেক্সিট প্রক্রিয়ায় নানা জটিলতার আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এই পরিস্থিতিতে আবারও আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
ধারণা করা হয়েছিল ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের পরেই ব্রেক্সিট প্রক্রিয়া গতি পাবে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কনজারভেটিভ সরকারের জন্য ব্রিটেন ইউরোপের দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। পুরো জাতি উনাকে একটা ঐক্যবদ্ধ মেসেজ দেবে, উনার হাত স্ট্রং স্টেবল লিডারশিপ পাবেন, একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং উনার ইন্টারেস্ট ছিল 2/3 হয়তো পেয়ে যেতে পারেন, কিন্তু মধ্যবর্তী নির্বাচনে পুরো উল্টো ঘটেছে, যার কারণে প্রতিটা পদক্ষেপে ব্রেক্সিটের ব্যাপারে থেরেসা মেকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। জোটবদ্ধ হওয়ায় ব্রেক্সিট আলোচনায় জটিলতার আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এছাড়া দুর্বল সরকারের অধীনে দেশ পরিচালনার ঝুঁকিও রয়েছে যুক্তরাজ্যের সামনে। রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং অর্থনৈতিক সর্বোপরি ব্রেক্সিট আলোচনায় যে বঙ্গুর রাজনৈতিক শক্তি নিয়ে যে সরকার যাবে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ব্রিটেনের জন্য ফলাফল আসবে না, এটা নিশ্চিত। তবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সমর্থনে সরকার গঠনের কারণে আবারও আগাম নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কনজারভেটিভ দলের এই নেতা। গভর্নমেন্ট যেহেতু একটা অঞ্চল ভিত্তিক পার্টিকে নিয়ে গঠন করা হয়েছে, তো তাদের পলিসিগত ডিফারেন্স থাকতেই পারে, আর যখন এটা পলিসির ডিফারেন্স হয়ে যাবে একটা বিগ অপরচুনিটি আছে হয়তো ইলেকশন হওয়ার সম্ভাবনা, মধ্যবর্তী নির্বাচন। আগামী 19 জুন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট আলোচনা শুরু হতে যাচ্ছে। এই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাজ্যের হাতে 2019 সালের মার্চ পর্যন্ত সময় রয়েছে। থেরেসা মে হয়তো ভেবেছিলেন এই নির্বাচনের মাধ্যমে ব্রেক্সিট ইস্যুতে নিজের অবস্থানটাকে আরো শক্তিশালী করে তুলবেন। সেটিতে হলো না, বরং নিজের নেতৃত্ব নিয়ে সৃষ্টি হয়েছে জটিল সমীকরণ। ব্রেক্সিট ইস্যুতে দর কষাকষির পাশাপাশি নিজের টিকে থাকার লড়াইটিও এখন নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে চলমান সংকটের মধ্যেই ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিল দোহা। রাশিয়া সফরে গিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান আল থানি বলেন, যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলেও আরব দেশগুলো ফিলিস্তিনের সশস্ত্র এ গোষ্ঠীকে একটি বৈধ প্রতিরোধ আন্দোলনের সংগঠক হিসেবে মনে করে। সংকট সমাধানে সব পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের আশঙ্কা করছে জার্মানি। সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই শনিবার রাশিয়া সফরে আসেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ল্যাভরভ বলেন, কাতার ও আরব দেশগুলোর মধ্যে চলমান অচল অবস্থা ও মতপার্থক্যের অবসান ঘটাতে আলোচনার বিকল্প নেই। কাতারের সঙ্গে সৌদি আরব ও মিত্র দেশগুলোর সম্পর্ক ছিন্ন করায় দুঃখ প্রকাশ করেন ল্যাভরভ। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। সংকট সমাধানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত বলে জানান ল্যাভরভ। আমরা আমাদের নীতি অনুসারে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব আমাদেরকে খুশি করে না। আমি আশা করি ওই অঞ্চলের দেশগুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলোচনার টেবিলে বসে সমস্ত দ্বন্দ্ব নিরসনে কাজ করবে। যৌথ এ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী কাতার। যুক্তরাষ্ট্র হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলেও আরব দেশগুলো ফিলিস্তিনের সশস্ত্র এ গোষ্ঠীকে স্বাধীনতাকামী আন্দোলনকারী হিসেবে মনে করে বলে জানান তিনি। হামাসকে সমর্থনের বিষয়ে থানি বলেন, তার দেশ হামাসকে নয় বরং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষকে সমর্থন দিয়ে আসছে। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা উপসাগরীয় ও আরব দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তাদের কাছে সহযোগিতামূলক আচরণ আশা করছি। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যে সংকট দেখা দিয়েছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে হামাস। গাজা ভিত্তিক সশস্ত্র এ সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলো কখনো বিভক্ত হবে না। পবিত্র রমজান মাসের মধ্যেই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খলিফার সঙ্গে বৈঠকের পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসৌলু বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান আশা করেন কাতারের সঙ্গে সংকট সমাধানে আরব দেশগুলো খুব দ্রুত এগিয়ে আসবে। আর মধ্যপ্রাচ্যে আরও একটি নতুন যুদ্ধের আশঙ্কা করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আরব দেশগুলোর এ সংকট ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।
এদিকে কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের জের ধরে দেশটির নাগরিকদের মুসলমানদের সর্বোচ্চ তীর্থস্থান মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনার নিন্দা জানিয়ে কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে এটি মানুষের ধর্মচর্চার অধিকারের চরম লঙ্ঘন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে মানবিক দিক বিবেচনায় কিছু কাতারি নাগরিকদের নিজেদের দেশে অবস্থানের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। মার্কিন হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এক সাধারণ ক্ষমতার আওতায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় দেশটির সশস্ত্র মিলিশিয়া বাহিনী আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন। লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকার কারাগারে আটক ছিলেন সাইফ। জিনতান নামের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ এখন সালাফি গোষ্ঠী আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়নের হাতে। লিবিয়ার স্বঘোষিত সরকার জিএনসির অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানানো হয়। তবে আন্তর্জাতিক স্বীকৃত তবরুক ভিত্তিক সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 2011 সালের নভেম্বরে নাইজারে পালিয়ে যাওয়ার সময় সাইফ আল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গাদ্দাফি সমর্থকদের গণবিচারের আওতায় 2015 সালের জুলাইয়ে ত্রিপোলির এক আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। 2011 সালে ন্যাটোর নেতৃত্বে সামরিক অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে সেখানে গৃহযুদ্ধ চলে আসছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে লাগাতার হরতালের ডাক জনমুক্তি মোর্চার। দমনের ঘোষণা রাজ্য সরকারের। সৌদি আরবের দাম্মামের সহিংসতাপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। গেল বুধবার এ ঘটনা ঘটলেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শাহপরান এবং শামীম। আহত বাংলাদেশির বাড়িও একই এলাকায় বলে জানানো হয়। এক প্রবাসী বাংলাদেশি জানান, পুলিশের সঙ্গে শিয়া বিদ্রোহীদের প্রায়ই সংঘর্ষের কারণে বিভিন্ন দেশের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন সৌদি প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকা দিয়ে কাজে যাওয়ার সময় দুপক্ষের গোলাগুলির মাঝে পড়ে নিহত হন 2 বাংলাদেশি। কাতিফ এলাকায় বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এই বিষয়ে জানতে আমরা কথা বলেছিলাম সৌদি প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। আমি এখন যেখানে আছি আমার এখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। এটা হচ্ছে কাতিফ শহর সৌদি আরবের। সৌদি সরকারের বিরুদ্ধে শিয়ারা যারা আছেন ওই এরিয়াটাই মূলত শিয়াদের এরিয়া। ওই শিয়াদের সাথে সৌদি পুলিশদের গোলাগুলি হচ্ছে ওখানে গত 1 মাস যাবত। ওখানে ইভেন ওই জায়গায় খুব থমথমে অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। কিছুদিন পূর্বে এখানে গন্ডগোল হয়েছে, ফলাফলে কয়েকজন সৌদি পুলিশ এবং পুলিশও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এমনকি গাড়ি বোমা বিস্ফোরণে 3 জঙ্গি মারা গিয়েছে গত কিছুদিন আগে। এর মধ্যে এখানে যত প্রবাসী বাংলাদেশি ইভেন অন্যান্য দেশি যারা আছে সবাইকে বলা হয়েছিল ওই এলাকা ছেড়ে চলে আসছে। অনেকে চলে আসছে, আবার অনেকে বাধা অমান্য করে ওখানে আবার কাজকর্ম করে। ওই যে বাংলাদেশি 2 জন মারা গেছে ওনারা পুলিশের বাধা অমান্য করে ওই দিক দিয়ে যাওয়ার পথেই যখন 2 পক্ষে যখন গোলাগুলি চলছে তখন ওনারা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গুলি বিনিময়ে মারা গেছে। একদম সরাসরি কেউ ওনারা গুলি করে মারে নাই। আর পরিস্থিতি এখনো ঘোলাটে আছে। ওইখানে আর্মি নামানো হয়েছে গত কিছুদিন আগে, আমরা যতটুকু জানতে পারছি, এবং আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে আর কি। আর এই ঘটনাটা ঘটছে গত 6 জুন কিশোরগঞ্জ উপজেলার। একজন হলো শাহপরান, একজন নাম হলো শাহপরান, একজন শামীম। আর ওই এলাকারই আরেকজন মাহবুব নামে উনি আহত আছে। ইরানের রাজধানী তেহরানে গত বুধবার ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলাভি। তিনি বলেন, তেহরানে পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান কমান্ডার পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার ইরানের পার্লামেন্ট ও দেশটির ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে নিহত হন অন্তত 17 জন। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএস ও তালেবানের বিরুদ্ধে মার্কিন ও আফগান বাহিনীর যৌথ অভিযানে সহকর্মী এক আফগান সেনার গুলিতে অন্তত 3 মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 1 মার্কিন সেনা। শনিবার দেশটির নানগারহার প্রদেশের আচিন অঞ্চলে এ ঘটনা ঘটে। আফগান সরকারের এক মুখপাত্র জানান, আইএস ও তালেবান বিরোধী ওই যৌথ অভিযান চলার সময় এক আফগান কমান্ডো হঠাৎই মার্কিন সেনাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ওই 3 জন। এই ঘটনায় মার্কিন সেনাদের পাল্টা গুলিতে নিহত হয় ওই আফগান সেনাও। এক বিবৃতিতে এই ঘটনার দায় স্বীকার করেছে তালেবান। হামলাকারী ওই আফগান সেনাকে নিজেদের সদস্য বলেও দাবি করে জঙ্গি গোষ্ঠীটির এক মুখপাত্র। এর আগে শুক্রবার দেশটির হেলমান্দ প্রদেশে মার্কিন বাহিনীর বিমান থেকে ছোড়া গুলিতে নিহত হন অন্তত 3 আফগান পুলিশ সদস্য। তালেবান বিরোধী এক যৌথ অভিযান চলার সময় ভুলক্রমে আফগান পুলিশের উপর ওই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত চলছে বলেও জানান তারা। সিরিয়া আইএসের কথিত রাজধানী রাক্কা পুনরুদ্ধারে শহরটির পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। এর মধ্য দিয়ে তারা শহরের কেন্দ্রের আরও কাছে চলে এসেছে বলে এসডিএফ এর পক্ষ থেকে দাবি করা হয়। এর আগে শনিবার প্রায় কয়েক ঘন্টার রক্তক্ষয়ী লড়াই শেষে আইএসের কাছ থেকে পশ্চিমাঞ্চলীয় আল সাবাহিয়া এবং পূর্বাঞ্চলীয় আল মিশলাব এলাকা পুনর্দখল করে বিদ্রোহীরা। এছাড়াও শহরের পশ্চিমাঞ্চলে প্রায় অর্ধেক এলাকায় এরই মধ্যে শত্রুমুক্ত করা হয়েছে বলেও দাবি এসডিএফ সদস্যদের। গত কয়েক মাস ধরে রাক্কা থেকে পুরোপুরি আইএস বিতাড়িত করতে মার্কিন বিমান হামলার সহায়তায় সেখানে লড়াই চালিয়ে আসছে বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। ইরাকের মসুলের দক্ষিণাঞ্চলে কথিত আইএসের হামলায় 3 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও অন্তত 40 জন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। শনিবার শিরকাত শহরে হতাহতের এ ঘটনা ঘটে। ইরাকি বাহিনীর পাল্টা হামলায় 12 জন আইএস জঙ্গি নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। 2016 সালের মাঝামাঝিতে শিরকাত শহর আইএসের দখলমুক্ত করা হয়। এরপর 2016 সালের অক্টোবরে মসুল উদ্ধারের অভিযান শুরু হয়। প্রায় 100 দিনের অভিযান শেষে চলতি বছরের জানুয়ারিতে মসুলের পূর্বাংশের নিয়ন্ত্রণ নেয় ইরাকি বাহিনী। বর্তমানে পশ্চিম মসুল উদ্ধার অভিযান চলছে। শুক্রবার ইরাকি বাহিনী জানায় খুব শিগগিরই পশ্চিম মসুলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারা। এদিকে জাতিসংঘ জানায় গত 2 সপ্তাহে মসুল থেকে পালাতে গিয়ে আইএসের গুলিতে অন্তত 230 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, বিশ্ব নেতাদের শরণার্থীর রূপ দিয়ে চিত্র এঁকে আলোচনায় সিরীয় চিত্রশিল্পী ওমারি। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকার প্রতিবাদ। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে লাগাতার হরতালের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার থেকে রাজ্যের পার্বত্য অঞ্চলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সব কার্যালয়, ব্যাংক ও ডাকঘর বন্ধের আওতায় থাকবে বলে জানিয়েছেন নেতারা। তবে এই কর্মসূচি কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফরকালে জনমুক্তি মোর্চার নেতাকর্মীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাস ব্যবহারের পর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় বহু পর্যটক দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। এছাড়া আটকে পড়া পর্যটকেরা ধীরে ধীরে সমতলে সরে যাচ্ছেন। ভারতে গরু বেচাকেনা নিষিদ্ধের প্রতিবাদে তামিলনাড়ুতে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। তারা কেন্দ্রীয় সরকারের প্রতি দ্রুত এই সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানায়। শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে মোদী সরকার বিরোধী বিক্ষোভ করা হয়। গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে পশু বেচাকেনার উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সরকারের সাম্প্রদায়িক আচরণের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি, এতে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সংকট আরও ঘনীভূত হবে। গত মাসে জবাইয়ের জন্য গরু বিক্রি নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে ভারতের পরিবেশ ও বন বিষয়ক মন্ত্রণালয়। এতে সারা ভারতে মাংস ব্যবসায়ীদের কাছে গরু বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে খামারিদের কাছে গবাদি পশু বিক্রিতে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
মুসলিম শরিয়া আইনের বিরুদ্ধে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অন্তত 21টি রাজ্যে বিক্ষোভ করেছে শত শত মানুষ। কিছু ডানপন্থী সংগঠনের সমর্থকেরা অ্যাক্ট ফর আমেরিকা এর ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। শনিবার সকালে নিউ ইয়র্ক নগর সংসদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া শিকাগো, কানেটিকাট, ওয়াশিংটনের সিয়াটল সহ আরো কয়েকটি শহরে এ বিক্ষোভ হয়েছে। শরিয়া আইন মানবাধিকারের লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের সংবিধান বিরোধী উল্লেখ করে বিক্ষোভকারীরা মুসলমানদের সন্ত্রাসী বলে স্লোগান দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিরোধী আন্দোলনের ডাক দিয়ে শনিবার মাঠে নামে তারা। তাদের পূর্ববর্তী বেশ কিছু আন্দোলনের ফলেই যুক্তরাষ্ট্রের 13টি রাজ্যে মুসলিম আইন বাতিল করা হয় বলে দাবি সংগঠনের নেতাদের। এদিকে অ্যাক্ট ফর আমেরিকার বিরোধিতা করে মুসলমানদের প্রতি সমর্থন জানিয়ে পাল্টা বিক্ষোভ করেছে কয়েকটি নাগরিক ও মানবাধিকার সংগঠন। কয়েকটি শহরে পাল্টাপাল্টি বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে। এফবিআই এর সাবেক পরিচালক জেমস কোমির সাক্ষ্যদানের প্রেক্ষিতে সিনেটের কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। শনিবার এক চিঠিতে সেশনস জানান, মঙ্গলবার সিনেটের কমিটিতে কথা বলতে চান তিনি। নিজের বক্তব্য তুলে ধরার জন্য সিনেটের গোয়েন্দা কমিটিকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তিনি কিছু বিষয় কমিটিকে অবহিত করতে চান বলে জানায়। মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত কার্যক্রম থেকে গত মার্চে নিজেকে সরিয়ে নেন সেশনস। বৃহস্পতিবার সিনেট কমিটিকে জেমস কোমি বলেন, ভবিষ্যতে প্রেসিডেন্টের সঙ্গে কোনো সাক্ষাৎ চান না তিনি। বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ জানিয়েছেন বলেও জানান কোমি। মঙ্গলবার সিনেট কমিটিতে দেয়া বক্তব্যে জেফ সেশনস এ বিষয়ে আরও কিছু জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার মস্কোতে এক ব্যক্তির ছোড়া এলোপাতাড়ি গুলিতে 4 জন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন 5 পুরুষ ও 1 নারী। শনিবার মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের ক্রাতোভো গ্রামে এ ঘটনা ঘটে। অতর্কিত এ হামলার খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘেরাও করে হামলাকারীকে আটকের চেষ্টা করলে তাদের লক্ষ্য করেও গ্রেনেড ছোড়ে হামলাকারী। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইগোর নামের এক ব্যক্তি নিহত হন। আকস্মিক এ হামলার কারণ জানা যায়নি। পুলিশ হামলার বিষয়টি খতিয়ে দেখছে। ফিলিপিন্সের মারাবি শহরে আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে 13 নৌসেনা নিহত হয়েছেন। শনিবার এক সম্মেলনে এ খবর জানায় দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র। শুক্রবার সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় সেনারা। এ সময় দুপক্ষের তীব্র লড়াইয়ে নৌসেনারা নিহত হন। গেল 23শে মে মার্কিন প্রশাসনের তালিকাভুক্ত ফিলিপিন্সের এক সন্ত্রাসীকে আটকের অভিযানের সময় বেশ কিছু বন্দুকধারী আইএসের পতাকা উড়িয়ে প্রতিরোধ গড়ে তোলে। এরপর থেকেই আইএস সংশ্লিষ্ট ওই জঙ্গিদের নির্মূলে সাঁড়াশি অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানে এ পর্যন্ত 58 জন সেনা এবং 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে শতাধিক জঙ্গি নিহত হয়। সরকার বিরোধী অব্যাহত বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলার রাজপথ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ বাধলে মাদুরো এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজারো মানুষ দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এতে অনেক বিক্ষোভকারী আহত হয়। দেশটিতে সরকার বিরোধী চলমান বিক্ষোভে অন্তত 67 জন নিহত হয়েছেন। ফ্রান্সে চলছে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। এই ভোটের মাধ্যমে ফ্রান্সবাসী তাদের পরবর্তী সংসদ সদস্য নির্বাচিত করবেন। ইমানুয়েল ম্যাক্রো দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 1 মাস পরেই শুরু হলো এ পার্লামেন্ট নির্বাচন। ইমানুয়েল ম্যাক্রো নবগঠিত রাজনৈতিক দল রিপাবলিক অন দ্য মুভ পার্টি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম দফার ভোটে সরাসরি জিততে হলে একজন প্রার্থীকে মোট সংসদীয় আসনের অর্ধেকেরও বেশি ভোট পেতে হবে। সংসদীয় আসনের কোনো প্রার্থী যদি প্রথম দফায় 50% ভোট না পান, তখন দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী সংসদ সদস্যরা তাদের আসন চূড়ান্ত করতে পারবেন। সংসদে নিম্নকক্ষের জন্য 577টি আসনের জন্য ফ্রান্স জুড়ে 7,882 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে প্যারিস সহ বেশ কয়েকটি শহরে রাত 8টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকবে। রাশিয়ার সীমান্তে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে বড় ধরনের সামরিক মহড়ার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাই মাসের 11 থেকে 12 তারিখ পর্যন্ত কৃষ্ণ সাগরে এ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে জানান মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার। ওই মহড়ায় 23টি দেশের 25,000 সেনা অংশ নেবে। মার্কিন সামরিক বাহিনীর 7ম আর্মি ট্রেনিং কমান্ডারের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হবে। এতে ন্যাটোভুক্ত দেশগুলোর অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা হবে বলেও জানানো হয়। which we have to address. At the same time, we see a more assertive Russia to the east, being restrictive actions in Ukraine, annexing Crimea. 60-এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ ব্যাটম্যান খ্যাত মার্কিন অভিনেতা অ্যাডাম ওয়েস্ট মারা গেছেন। তার বয়স হয়েছিল 88 বছর। শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন অ্যাডাম। তিনি দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতাজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানায় তার পরিবার। প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুতে তার পরিবার, পরিজন, ভক্ত সমর্থক ও সিনেমা জগতের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 10 জন সহ 19 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত 22 জন। শনিবার উত্তরপ্রদেশে ও মহারাষ্ট্রে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, উত্তরপ্রদেশের মথুরা শহরের কাছে পৌঁছালে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে 5 নারী সহ একই পরিবারের 10 জন নিহত হয়। এছাড়া অন্য একটি দুর্ঘটনায় মহারাষ্ট্রের মুম্বাইয়ে বাস রাস্তা থেকে 20 ফুট নিচের খাদে পড়ে 9 জন নিহত হয়। এই বাসে অন্তত 31 জন যাত্রী ছিল বলে জানা গেছে। বাকিরা আহত হয়েছেন। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চীনের পূর্বাঞ্চলের মহাসড়কে একের পর এক 5টি লরির সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো 3 জন। শনিবার জিয়াংসু প্রদেশের ইয়ানহু শহরের কাছে হতাহতের এই ঘটনা ঘটে। নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার সেই দৃশ্য। ভিডিওতে দেখা যায়, প্রথম লরিটি আচমকাই তার লাইন পরিবর্তন করে বিপরীত পাশে চলে যায়। এতে বিপরীত পাশ দিয়ে চলমান একটি লরির সঙ্গে ধাক্কা খায়। এ সময় বিপরীত দিক থেকে আরও একটি লরি অন্য পাশে গিয়ে দুটি লরির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা এসে আহতদের উদ্ধার করে। প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য অতিবৃষ্টিকে দায়ী করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ব্রাজিলে ঘূর্ণিঝড় ও বন্যায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। এতে লক্ষাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 2টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, 17 বছর বয়সী এক কিশোর বজ্রপাতে এবং ঘরের নিচে চাপা পড়ে 79 বছরের এক বৃদ্ধা নিহত হয়। উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তের কাছাকাছি রিও ডি সুল রাজ্যে হতাহতের এ ঘটনা ঘটে। গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এ অঞ্চলের 10,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে দেশটির উত্তরাঞ্চলের বন্যা কবলিত রাজ্যে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো শুরু করেছে সরকার। রাজ্যের প্রায় 20টি শহরে জরুরি অবস্থা জারি রয়েছে। অতিবৃষ্টি ও বন্যায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ায় জরুরি ত্রাণ সহায়তা ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জুনের শেষে দেশটিতে দুর্গত মানুষকে দেওয়ার মতো ত্রাণ থাকবে না বলে জানিয়েছে সরকার। শুক্রবার জাতিসংঘের খাদ্য সংস্থার প্রতিনিধি জন ইলেফ জানান, তাদের কাছে জুন মাস পর্যন্ত দেওয়ার মতো খাবারের মজুদ রয়েছে।
সাহায্য প্রদানকারী সংগঠনগুলোর আহ্বানে কেউ এগিয়ে না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। অব্যাহত খরার কারণে ইথিওপিয়ার প্রায় 1.5 কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে জীবনযাপন করছে। এছাড়াও নাইজেরিয়া, দক্ষিণ সুদান এবং সোমালিয়ায় দুর্ভিক্ষের কারণে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইথিওপিয়ার সরকার ক্রমাগত চেষ্টা করেও এ দুর্যোগ থেকে বের হতে পারেনি। গত কয়েক বছর ধরে চলমান খরা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও অবস্থা অপরিবর্তিত রয়েছে। It predicts that more than 400,000 children under 5 will suffer from malnutrition. ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে শতাধিক। শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে 60 কিলোমিটার পূর্বে উপকূলীয় গোরাবুলি শহরে এ ঘটনা ঘটে বলে জানায় শহরটির কোস্টগার্ড। তবে মৃত এবং নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে লিবিয়ার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ত্রিপলির পশ্চিম জাওয়ারিয়া এলাকায় উপকূলে টহল দেওয়ার সময় দেশটির কোস্টগার্ড 7টি নৌকা জব্দ করে এবং প্রায় 600 অভিবাসীকে উদ্ধার করে, যাদের মধ্যে মিশর, মরক্কো, আফ্রিকা ও বাংলাদেশের নাগরিক রয়েছে বলেও জানানো হয়। শরণার্থী সংকট নিয়ে দুনিয়া জুড়ে নানা আলোচনার মধ্যেই এবার বিশ্ব নেতাদের শরণার্থীর রূপ দিয়ে চিত্র এঁকে আলোচনার জন্ম দিলেন এক সিরীয় চিত্রশিল্পী। শরণার্থী সমস্যা সমাধানে বিশ্ববাসী নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে এই চিত্রকর্ম তৈরির কথা জানান চিত্রশিল্পী আবদুল্লাহ আল ওমারি। তার চিত্রকর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, উত্তর কোরীয় নেতা কিম জং উন সহ বর্তমান ও সাবেক বিশ্ব নেতাদের বাস্তুচ্যুত ও শরণার্থীর রূপে তুলে ধরা হয়। ব্রাসেলসে নিজস্ব স্টুডিওতে বসে প্রায় 19 মাস ধরে এই চিত্রকর্ম তৈরি করেন এই সিরীয় শরণার্থী। থ্রিডি অ্যানিমেশন চলচ্চিত্র ভক্তদের জন্য সুখবর। এবছর ডেসপিকেবল মি স্পার্কসের পর এবার আরও একটি ব্লকবাস্টার অ্যানিমেশন সিরিজের সিকুয়েল মুক্তি পেতে যাচ্ছে খুব শিগগিরই। প্রায় 6 বছর পর আবারও হলিউডের রূপালী পর্দায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অ্যানিমেশন ছবি কার্সের তৃতীয় সিকুয়েল কার্স 3। সম্প্রতি ছবিটির দুটি ট্রেলার মুক্তির পর বর্তমানে অ্যানিমেশন ছবির ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন কার্স 3 ছবিটি। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে কার্সের এবারের ছবিটি। 2006 থেকে 2017 প্রযুক্তির কল্যাণে গত এক দশকে চারপাশের সবকিছুতেই যেমন লেগেছে আধুনিকতার ছোঁয়া, তেমনি পিছিয়ে নেই মানুষের ব্যবহৃত গাড়িও। প্রযুক্তির উৎকর্ষতায় আধুনিকতার এই ছোঁয়া লেগেছে রোমাঞ্চকর রেসিং কারেও। আর নতুন প্রজন্মের অত্যাধুনিক সেসব রেসিং কারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে এবার সবার প্রিয় গাড়ি লাইটনিং ম্যাককুইন। লক্ষ্য নতুন প্রজন্মের রেসারদের কাছে নিজেকে এখনো বিশ্বের সেরা রেসিং কার হিসেবে প্রমাণ করা। আর এমনই কাহিনী নিয়ে এবার নির্মাণ করা হয়েছে ব্লকবাস্টার অ্যানিমেশন ছবি কার্সের তৃতীয় সিকুয়েল কার্স 3। সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটির ট্রেলারে দেখা যায় আগের দুটি ছবির চেয়ে এবারের ছবিটির গাড়ি চরিত্রগুলোতে ভিজুয়াল ইফেক্টের ব্যবহার চোখে পড়ার মতো। সেই সঙ্গে রোমাঞ্চকর আর দুর্দান্ত সব রেসিং দৃশ্যগুলো মন কাড়বে যে কারো। বরাবরের মতো ছবিটির লাইটনিং ম্যাককুইন চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ওয়েন উইলসন। এছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে আরো কণ্ঠ দিয়েছেন আর্মি হ্যামার, নেথান ফিলন, কেরি ওয়াশিংটন সহ আরো অনেকে। কার্সের আগের দুটি ছবির পরিচালক জন ল্যাসেটারের পরিবর্তে এবারের ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন ব্রায়ান পি। এছাড়াও আগের দুটি ছবি যৌথভাবে পরিচালনা করা হলেও এবার একাই ছবিটি নির্মাণ করেছেন তিনি। ওয়াল্ট ডিজনি পিকচার্স এবং পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের যৌথ প্রযোজনায় এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় কার্স 3 ছবিটি বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে আগামী 16 জুন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার।
ব্রিটেনে ডিইউপির সঙ্গে কনজারভেটিভ পার্টির জোট গঠনের প্রতিবাদে বিক্ষোভ। ব্রেক্সিট আলোচনায় জটিলতার আশঙ্কা, আবারও আগাম নির্বাচনের সম্ভাবনা। কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তেহরান দোহা সম্পর্ক উন্নয়নের ঘোষণা কাতারের। চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের আশঙ্কা জার্মানির। মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম। লিবিয়ায় বিদ্যমান দুই সরকারের মধ্যে আবারও সংঘাতের আশঙ্কা। এবং সৌদি আরবের দাম্মামে সহিংসতাপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে দুই বাংলাদেশি নিহত, আহত আরও এক বাংলাদেশি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়।